হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে এসএলএসটির ইন্টারভিউ আর ডেমোর জন্য তোমরা যে পোয়েমগুলোকে তৈরি করছো, তো সেই পোয়েমের উপরে কী ধরনের টেক্সচুয়াল গ্রামার থেকে কোয়েশ্চেন আসতে পারে স্পেশালি ডেমোতে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে সব পোয়েমগুলোকে কভার করতে পারবো না, সেই জন্য আজকে ফার্স্ট পার্টটা করাচ্ছি। এর পরের ভিডিওগুলোতে আমি বাকি পোয়েমগুলো এবং প্রোজের ওপরও টেক্সচুয়াল গ্রামার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আর যারা ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন চাইছো তাদের জন্য আমি একটা সেপারেট ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। তো প্রথমে আমি বলে রাখি একটা জিনিস, যে আমার টাইপিংয়ের স্পিড অতটা নেই বা আমি অতটা এক্সপার্ট নেই, তো সেই জন্য যদি কোনো টাইপিং এরার হয়ে থাকে তো সেটা তোমরা একটুখানি চেক করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এসএলএসটি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য ভিডিও আমি আপলোড করছি, বেসিক গ্রামারের উপর ভিডিও আপলোড করছি, তো তোমরা সেগুলোও দেখতে পারো, তোমার ভাই বোন বা রিলেটিভদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথমে দেখো, দ্য স্নেল থেকে আমি কিছু টেক্সচুয়াল গ্রামারের কোয়েশ্চেন তোমাদের বলছি। এই স্নেলের উপরে আমি কয়েকদিন আগেই একটা ভিডিও আপলোড করেছি ডেমোর উপরে, তোমরা যারা দেখোনি দেখে নেবে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এই সেন্টেন্সে বলছে এটাকে পজিটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ট্রান্সফরমেশনের নিয়মটাই হচ্ছে কি, ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং। মিনিং আমরা চেঞ্জ করতে পারবো না, স্ট্রাকচার তুমি চেঞ্জ করতে পারো। তার মানে মিনিং আমাকে এটাই রাখতে হবে, অথচ নো, নট, ডোন্ট, নেভার এই ওয়ার্ডগুলো আমরা পজিটিভ সেন্টেন্সে ইউজ করি না, কারণ এগুলো নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। তাহলে দ্য স্নেল স্টিক্স ক্লোজ এটাকে চেঞ্জ করার দরকার নেই। নট ফিয়ার্স টু ফল এটাকে আমরা পজিটিভ করবো। কীরকম করে আমরা বলতে পারি, the snail sticks close without any fear of falling. Without any fear of falling বলতে পারি আমরা। আচ্ছা, নেক্সট আসছে দেখো নাম্বার 2, give bird his horns the slightest touch. Here bird belongs to which parts of speech? এখানে বার্ডটা কোন পার্টস অফ স্পিচের কাজ করছে? আচ্ছা, বাটকে আমরা অনেকগুলো পার্টস অফ স্পিচে ইউজ করতে পারি। বাট মানে যদি কিন্তু হয় তখন সেটা সাধারণত কনজাংশন হয়। বাট মানে যদি এক্সেপ্ট বা ছাড়া হয় তখন বাট হয়ে গেল কি, প্রিপোজিশনস। আবার বাট যদি হয় তোমার হু বা হুইচ, ডু নট বা ডাজ নট, তখন সেটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে বাট মানে কি দেখো, অনলি বা জাস্ট এর মিনিংয়ে ইউজ হচ্ছে। তাহলে বাট এখানে কি, অ্যাডভার্ব। আচ্ছা, বাট তো প্রিপোজিশন কনজাংশনটা মোটামুটি আমাদের জানা আছে, কিন্তু রিলেটিভ প্রোনাউনটা অনেকেই হয়তো জানো না, আমি একটুখানি বলে দিচ্ছি। যেমন দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্নস। এই যে সেন্টেন্সটা দেখো, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্নস, এই বাট কথাটার মানে কি, হুইচ ডাজ নট হ্যাভ। তাহলে এখানে বাট কি, একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মনে রাখবে এটা, ঠিক আছে? কারণ বলতেই পারে বাটকে আলাদা পার্টস অফ স্পিচে ইউজ করে দেখান, কারণ বাট কমনলি আমরা তোমার কনজাংশন হিসেবে ইউজ করি, কিন্তু অন্যান্য পার্টস অফ স্পিচের ইউজ তোমাকে জিজ্ঞেস করতেই পারে, যে বা বলতেই পারে বাটকে অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করে দেখো, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট বলছে, ওয়্যার এভার হি ডুয়েলস অ্যালোন। আন্ডারলাইন পার্ট, আচ্ছা আন্ডারলাইন পার্ট হচ্ছে ওয়্যার এভার হি ডুয়েলস। এটা কি ক্লজ? এটা প্রিন্সিপাল ক্লজ, হি ডুয়েলস অ্যালোন। তাহলে কি দিয়ে প্রশ্ন করছি, যার উত্তর এটা পাচ্ছি, হি ডুয়েলস অ্যালোন ওয়্যার এভার হি ডুয়েলস, সে যেখানেই থাকে একাই থাকে। তাহলে এটা কি ক্লজ? ওয়্যার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যান্ডরাইটিংটা আমার এখানে পেনটাবে লিখছি করে ভালো হচ্ছে না, হয়তো তোমরা একটু শুনে বুঝে নেবে। ক্লজ হোয়ার, হোয়েন, হাউ বা তোমার হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। চলো নেক্সট কি বলছে, অটম থেকে। অটমে বলছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে। তো এই যে দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে, এই পার্টটাকে কি ক্লজ বলবো আমরা? তাহলে দ্যাট কাকে কোয়ালিফাই করছে দেখো, গাস্ট, ফিটফুল গাস্ট। তাহলে দ্যাট এখানে কি নাউনকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করলে কি, অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ।
অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলতে পারি। নেক্সট, অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। অ্যাওয়েটা কোন পার্টস অফ স্পিচ? এখানে অ্যাওয়ে কি? এখানে অ্যাওয়ে হচ্ছে তোমার অ্যাডভার্ব। টেক কে মডিফাই করছে, টেকস অ্যাওয়ে ভার্বের পর বসছে মানে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্ব। বাট হি ইজ অ্যাওয়ে যদি বলি তখন কিন্তু এটা আমার অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়ে যাবে। তো এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমরা ইউজ করতে পারি। স্পেশালি যেমন ধরো অন, আপন, এই মানে আপ, অ্যারাউন্ড কিংবা ওভার, এগুলোকে প্রিপোজিশন অ্যাডভার্ব দুটোর মতো ইউজ করা যেতে পারে। তো অনেক সময় কি হয়, এগুলোকে শর্টে যদি আমরা বুঝতে চাই মানে সিম্পল ওয়েতে, তাহলে প্রিপোজিশন যদি হয়, অ্যাওয়েটা নয়, যদি ধরো অন প্রিপোজিশন হয় বা আপ প্রিপোজিশন হয়, তখন এরপর একটা নাউন থাকে যেটা প্রিপোজিশনাল অবজেক্ট বলছে। আর অ্যাডভার্ব হলে সাধারণত এরপর কিছু বসে না। আচ্ছা, আই লাভ টু সি দ্য শেকিং টুইগস চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স আছে, দেখো একটাই প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে এটাকে কমপ্লেক্স করলে কি লিখবো? এটাকে আমরা এইভাবে বলতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ যদি বলি, আই লাভ টু সি দ্য টুইগ which is shaking. লাভ প্রেজেন্ট টেন্স আছে, which is shaking। তাহলে এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, এটা রিলেটিভ ক্লজ। বা এরকম করেও বলা যেতে পারে নাউন ক্লজ মানে, আই লাভ টু সি দ্যাট দ্য টুইগ ইজ শেকিং, এইভাবে আমরা বলতে পারি। তোমাকে যদি শুধু বলে কমপ্লেক্স করে দেখাতে তখন এটা বলবে, বা যদি ক্লজ মেনশন করে দেয় তখন তোমাকে দেখতে হবে নাউন ক্লজ বলছেন অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, নেক্সট আসছি আমরা 4, ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই, রাইট দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস অফ লাই। আচ্ছা, লাই থেকে মনে রাখবে, এর উপর আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি লাইয়ের ফর্ম নিয়ে, এটা খুব কনফিউজ করে আমাদের। লাইয়ের দুটো মানে হয়, একটা মিথ্যে কথা বলা, একটা শুয়ে থাকা মানে পা পড়ে থাকা। তো লাই যদি মিথ্যে কথা বলা হয়, ভি টু হচ্ছে লাইড, ভি থ্রিও সেম লাইড। আর লাই মানে যদি শুয়ে থাকা হয় তখন লে, বা পড়ে থাকা হয় লেন। আর লে হচ্ছে তোমার একটা প্রেজেন্ট ফর্ম, কিছু রাখা, তখন এর ভি টু হচ্ছে লেট, ভি থ্রিও সেম লেট। তো লেস ফার্স্ট ফর্ম, লাইয়ের সেকেন্ড ফর্ম সেম। তার মানে এখানে আমরা কি করব? লেন করব আর লে, এইটা নেব। ঠিক আছে, এটা খুব গুলিয়ে যায় কিন্তু। আচ্ছা, এখান থেকে আরো একটা প্রশ্ন হয় যে তোমার যে ভার্বগুলো সেখানে যে ইডি ইউজ হচ্ছে, এগুলোকে আমরা কি ভার্ব বলি? আর এখানে যে ফর্ম চেঞ্জ করছে এটা কি ভার্ব বলি? যেগুলোর সঙ্গে ডি বা ইডি অ্যাড হয়ে ফর্ম চেঞ্জ করে সেগুলো হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। আর যেগুলোর অন্যরকম ভাবে ইন্টারনাল ভাওয়েল চেঞ্জ করা হয়, যেমন ধরো হোয়াইট আই হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি বলবো? তোমার স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। আচ্ছা, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রি। নন ফাইনাইট ভার্ব এখানে কি কি আছে? যদি ভার্ব বলতো আমরা সহজেই বলে দেবো টু সি, কিন্তু ভার্বস বলেছে মানে দেয়ার আর মোর দ্যান ওয়ান নন ফাইনাইট ভার্বস। তাহলে আরেকটা কোনটা? এই যে কার্ল। অ্যাকচুয়ালি এই কার্লটাকে আমরা কি বলি? বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ। কেন বলা হয়? কারণ দেখো এই কার্লটা কিন্তু এর আগে একটা টু আছে, এটা নন ফাইনাইট ভার্ব, টুটা এখানে সাইলেন্ট আছে। তো সি, হিয়ার, এই ধরনের হেল্প, এগুলোর সঙ্গে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি। যেমন আই হার্ড হিম ক্রাই। এবার এই ক্রাইটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, এখানে টুটা সাইলেন্ট আছে, টু ক্রাই, কিন্তু টুটা আমরা এখানে ডাইরেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসে ইউজ করতে পারি না, এটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ। এটার আবার যদি প্যাসিভ করতে বলে তখন কিন্তু টু দিতে হবে, যেমন হি ওয়াজ হার্ড টু ক্রাই বাই মি। ঠিক আছে, তাহলে এখানে কার্লের আগে কিন্তু টুটা সাইলেন্ট আছে, তাহলে এটাও একটা কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। নেক্সট আসছে ফেবল থেকে, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে এটাকে আমরা কি করব? তাহলে আচ্ছা, অ্যান্ডটাকে তুমি বাদ দিয়ে দাও, যদি থাকলেও আমরা প্রথমে যেমন আছে তেমন রেখে দেবো, এইটুকুই, দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। তাহলে দ্য ল্যাটার ওয়াজ কল্ড মানে পাস্ট টেন্স, ওয়াজ কল্ড লিটল পিগ বাই দ্য ফর্মার। এটা তো হলো। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, ল্যাটার আর ফর্মারের মধ্যে মানে মিনিং কি? ল্যাটার ফর্মার কখন ইউজ হয়? হোয়াইল স্পিকিং অ্যাবাউট টু, দুজনের মধ্যে হলে প্রথম জনকে ফর্মার, দ্বিতীয় জনকে ল্যাটার বলবো। আর ল্যাটার লেটার, এল এ টি আর লেটার, আর এল এ ডাবল টি আর দুটোর মধ্যে ডিফারেন্স কি?
এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে পজিশন, মানে এই লেটার মানে পরে আর লেটার মানে পরবর্তী, নেক্সট। যেমন আই উইল রিড দ্য স্টোরি লেটার, এটা হবে, বাট দ্য লেটার পার্ট অফ দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, তখন এটা হবে। আচ্ছা, নেক্সট বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, মেক ইট পজিটিভ। আবার দেখো নো আছে, তাহলে এটাকে আমাকে পজিটিভ করতে গেলে নোকে বাদ দিতে হবে। তো অ্যান্ড আই থিঙ্ক, এটাকে আমরা এরকম করতে পারি, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিসগ্রেস, এই দেয়ার ইজ হার্ডলি এনি ডিসগ্রেস, হার্ডলি এনি ডিসগ্রেস। এবার বাকিটা বললো টু অকুপাই মাই প্লেস, এটা বলে দিতে পারি, মানে এখানে ইট নো ডিসগ্রেসের জায়গায় দেয়ার ইজ হার্ডলি এনি ডিসগ্রেস বলতে পারি, তাহলে এটা পজিটিভ হবে। কারণ হার্ডলি হচ্ছে তোমার মিনিং নেগেটিভ, বা স্ট্রাকচারালি এটা পজিটিভ, হার্ডলি, স্কার্সলি। নেক্সট, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে আমরা কি লিখবো, আই অ্যাম স্মলার দেন ইউ। আচ্ছা, এখানে এখানে কয়েকটা প্রশ্ন হতে পারে, যেমন এখানে আই কেন হলো, মি কেন হলো না, আমরা সাধারণত মি বলে থাকি, কারণ এখানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লিট করলে সেন্টেন্সটা কি লিখবো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যাম, বা ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি, নট হিম। হ্যাঁ, কেন হি, কারণ হি ইজ দ্যান হি ইজ, সে যত না স্ট্রং তার থেকে তুমি বেশি স্ট্রং, সেও স্ট্রং, হি ইজ অলসো স্ট্রং বাট ইউ আর স্ট্রঙ্গার, এটা একটা প্রশ্ন। আর একটা, সো অ্যাজ এর ইউজটা কেন হলো, অ্যাজ কেন হলো না, আমরা পজিটিভ ডিগ্রিতে সাধারণত অ্যাজ এর ইউজ করি, কারণটা কি, পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তখন সো অ্যাজ হয়, আর পজিটিভ ডিগ্রি পজিটিভ সেন্টেন্সে অ্যাজ, যেমন এখানে নট আছে বলে দেখো সো অ্যাজ দিলাম, কিন্তু যদি নট না থাকতো ইউ আর অ্যাজ স্মল অ্যাজ আই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কি আছে দেখে নিই, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটাকে পজিটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তাহলে আমরা এটা কি করবো, আই am unable to carry forest on my back, তাহলে ক্যান নটটাকে আনেবল করে দেবো। সবসময় মনে রাখবে ক্যান নটের সঙ্গে এবল কখনো বসে না, আই ক্যান নট বি এবল আমরা কখনো বলতে পারি, আই এম নট এবল বলবো, কিন্তু নট দেবো না, যেহেতু এটা নেগেটিভ থেকে পজিটিভ করতে বলে তাই আনেবল দিয়ে দিলাম। আচ্ছা, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, বলো এই এই স্ট্রাকচারটার একটা নাম আছে, দেখো নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, নাইদার ইউ ক্যান বলছে না, যখনই অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে বলছি এটাকে আমি বলি ইনভার্সন, ঠিক আছে। ইনভার্সনের দুটো টাইপ হয়, পার্শিয়াল ইনভার্সন, কমপ্লিট ইনভার্সন। সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি সাবজেক্টের আগে বসে তখন আমরা পার্শিয়াল ইনভার্সনের স্ট্রাকচারটা ফলো করি, যেমন হার্ডলি হ্যাড হি দিয়ে লিখি, হার্ডলি হি হ্যাড বলি না। আবার কমপ্লিট ইনভার্সন কি হয়, অ্যাডভার্ব অফ প্লেস যখন সাবজেক্টের আগে বসে আর সাবজেক্ট যদি নাউন হয় তখন কমপ্লিট ইনভার্সন হয়, মানে পুরোটাই ইনভার্স হয়ে যায়, যেমন হি হিয়ার কেম রাম, আমি কিন্তু বলতে পারবো না হিয়ার রাম কেম, কারণ হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, রাম সাবজেক্ট, সাবজেক্ট একটা নাউন, তাহলে ভার্ব কি হলো সাবজেক্টের আগে বসবে, এখানে অক্সিলারি ভার্ব নেই তাই দিলাম না। কিন্তু এরকম যদি বলি জাস্ট আন্ডার দ্য ট্রি was sitting the old man, এখানে আবার দেখো জাস্ট আন্ডার দ্য ট্রি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি এটা অ্যাডভার্ব অফ প্লেস, সাবজেক্ট কি ওল্ড ম্যান, ম্যান নাউন, দেখো কমপ্লিট ইনভার্সন ওয়াজ সিটিং, আমরা কিন্তু বলবো না জাস্ট আন্ডার দ্য ট্রি দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং, এটা বলা যাবে না, এটা বলা যেত যদি আমরা জাস্ট আন্ডার দ্য ট্রিটা পরে বলতাম, মানে দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং জাস্ট আন্ডার দ্য ট্রি, কিন্তু যখনই এটাকে আমি সাবজেক্টের আগে বসেছি তখন এটা কমপ্লিট ইনভার্সন হবে, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব সাবজেক্টের আগে বসবে। ন্যারেশনের ক্ষেত্রে একই রুল হয়, স্পিচ যদি আগে দিয়ে আমরা ভার্বটাকে পরে দিই স্পিকারটাকে, তখনও কিন্তু স্পিকার যদি সাবজেক্টটা যদি নাউন হয় তখনও ইনভার্সন হয়, যেমন আই এম স্টাডিং সেড রাম, রাম সেড নয় কিন্তু। কিন্তু আমি যদি বলি হিয়ার সরি হিয়ার উই গো, এখানে কিন্তু কোনো ইনভার্সনের দরকার নেই, কেন, কারণ উইটা এখানে দেখো প্রোনাউন, প্রোনাউনের ক্ষেত্রে কমপ্লিট ইনভার্সন হয় না, যেহেতু এখানে রাম নাউন ছিল তাই কমপ্লিট ইনভার্সন হলো, ঠিক আছে, তাহলে এটা ইনভার্সনের কেস মনে রাখতে হবে। আচ্ছা, নর্থ শিপ খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম, তোমরা অনেকেই তৈরি করছো ডেমোর জন্য।
কি বলছে, আই স থ্রি শিপস গো সেলিং বাই। এই যে সেলিংটা কি, সেলিং হচ্ছে জিরান্ড। এবার এখান থেকে প্রশ্ন হতে পারে জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, এগুলোর মধ্যে ডিফারেন্স কি। একটা লিঙ্ক ধরে আরো অনেক প্রশ্ন হতে পারে, তো এগুলো একটু দেখে যাবে। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, লিফটিং সি, এখানে লিফটিংটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে একটা ছোট্ট ডিফারেন্স আমি বলে দিই। নাউনের আগে ভার্বের আইএনজি ফর্ম বসলে কখন জিরান্ড আর কখন পার্টিসিপল এটা আমরা বুঝবো কি করে। একটা ছোট্ট ট্রিক আমি বলে দিচ্ছি, এটা তোমরা সহজে বোঝাতে পারবে। যেমন স্লিপিং স্যুট আর স্লিপিং ডগ। দেখো এখানেও স্লিপিং, এখানেও স্লিপিং, এখানেও নাউন, এখানেও নাউন, কিন্তু এটাকে আমরা বলছি জিরান, এখানে বলছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। কেন? দেখো এখানে কিন্তু স্লিপিং স্যুট, এই স্যুটটাকে কোয়ালিফাই করছে, স্যুটের কোয়ালিটি বোঝাচ্ছে, এখানে কিন্তু স্যুটটা কোনো কাজ করছে না। বাট স্লিপিং ডগ কিন্তু ডগের কোনো কোয়ালিটি না, ডগের অ্যাকশন বোঝাচ্ছে, যে ডগটা ঘুমোচ্ছে, ঘুমন্ত কুকুর। আর যে জামা কাপড়গুলো আমরা ঘুমাবার জন্য ব্যবহার করি সেটা স্লিপিং স্যুট। তাহলে যখন এটা কোনো অ্যাকশন বোঝাবে না তখন এটা জিরান, আর যখন অ্যাকশন বোঝাবে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ওয়াকিং ম্যান, লোকটা হাঁটছে কিন্তু, তাহলে অ্যাকশন বোঝাচ্ছে, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল। বাট ওয়াকিং স্টিক, স্টিক হাঁটছে না কিন্তু, যে স্টিকটা ওয়াকিং এর জন্য ব্যবহার করা হয়, তাহলে এটা কোনো অ্যাকশন না, তার কোয়ালিটি বোঝাচ্ছে, টাইপ বোঝাচ্ছে, ক্যাটাগরি বোঝাচ্ছে, তখন এটা জিরান্ড হয়ে যাবে। তাহলে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল। লিফটিং সি অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এটা কি ফ্রেজ, এটা একটা ফ্রেজ, কি ফ্রেজ। দেখো রোজ কি দিয়ে প্রশ্ন করছি, হোয়ার, আনসার পাচ্ছি ইন দ্য মর্নিং স্কাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আচ্ছা, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, এই যে টুয়ার্ডস মানে কি, তোমাকে মানে বলতে এরকম জিজ্ঞেস করতে পারে, টু আর টুয়ার্ডস এর মধ্যে ডিফারেন্স কি। টু মানে কি ডেস্টিনেশন, আর টুয়ার্ডস মানে হচ্ছে ডিরেকশন। মানে আই এম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি, স্কুলটা আমার ডেস্টিনেশন। আর আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল মানে কি স্কুলের দিকে যাচ্ছি, টুয়ার্ডস দ্য স্কুল মানে স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি না কিন্তু। তাহলে এখানে টুয়ার্ডস মানে হচ্ছে ডেস্টিনেশন বোঝাচ্ছে, এই ডিরেকশন বোঝাচ্ছে। দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, প্যাসিভ ভয়েস। তাহলে দ্য উইন্ড সাবজেক্ট, হান্টেড ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইট ওয়াজ হান্টেড, পাস্ট টেন্স, ওয়াজ হান্টেড লাইক a beast by the wind, বা it was hunted by the wind like a beast, এরকমও বলা যেতে পারে। আচ্ছা, মাই ওন ট্রু ফ্যামিলি, এটার উপর আমার ডেমো করা আছে, খুব ভালো একটা কবিতা। বলছে আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এই স্ট্যাগের তোমার জেন্ডার চেঞ্জ করতে হবে। তাহলে স্ট্যাগটা আমাদের জানতে হবে কি জেন্ডার, এটা হচ্ছে মেল, মেল ডিয়ারকে স্ট্যাগ বলি। ফিমেল হলে কি হবে, হাইন্ড বলা যেতে পারে, বা আরেকটা কি বলা যেতে পারে, ডো বলা যেতে পারে। হাইন্ড বা ডো দুটোই বলা যেতে পারে। আচ্ছা, এটা ফিমেল। শি ওপেন আপ হার লিটল ব্যাগ, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে শি ওপেন হার, অ্যাডজেক্টিভ ক্লজ করে দিই, শি ওপেন হার আপ হার ব্যাগ, হুইচ ওপেন পাস্ট টেন্স, তাহলে ওয়াজ লিটল, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, হি সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, ন্যারেশন মানে এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে দে সেড, সরি দে সেড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে উই মানে কি তারা, তাহলে দে ওয়্যার, পাস্ট টেন্স, ওয়্যার দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর মানে এখানে কিছু কাকে বলছে দেওয়া নেই, তো মাইও বলতে পারি, আবার হিজও বলতে পারি, ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি বলছো দেখি। নাম্বার 4 বলছে উই আর চপড ডাউন, ভয়েস চেঞ্জ, উই আর চপড ডাউন, প্রেজেন্ট টেন্স আছে, কে করলো চপ ডাউন,
অবজেক্ট নেই প্যাসিভে, এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভে অবজেক্ট নেই মানে সাবজেক্ট নেই আমার অ্যাক্টিভে, তাহলে দিতে হবে সামওয়ান chops us down। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই চপস করলাম, পাস্ট হলে আমরা চপ করতাম। wherever whenever I see an oak tree failed, আচ্ছা এই যে failed এর বলছে কি প্রেজেন্ট ফর্ম ইউজ করো। আচ্ছা এটাও মনে রাখবে, খুব কনফিউজ করে আমাদের ফল আর ফেল। ফলের সেকেন্ড ফর্ম কি ফেল, থার্ড ফর্ম ফলেন, আর ফেলের সেকেন্ড ফর্ম ফেলড, থার্ড ফর্ম ফেলড। তাহলে ফল আর ফেলের মধ্যে ডিফারেন্স কি, ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া। তাহলে এখানে আমরা ফেলের প্রেজেন্ট চাইছি, তাহলে আমরা ফেল করব, ফেলডের প্রেজেন্ট ফর্ম ফেল, ফল নয় কিন্তু। নেক্সট বলছে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, খুব সহজ, আনলেসটাকে চেঞ্জ করলেই হবে ইফ ইউ ডু নট, এই পার্টটুকুকে আমি চেঞ্জ করে দিই, বাকিটা থাকবে ইফ ইউ ডু নট সোয়ার দ্য ব্ল্যাক ওক ট্রি উইল রিঙ্কল ওভার ইউ। আচ্ছা তো এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে দিলাম, তোমরা একটুখানি পারলে দেখে নেবে। এছাড়াও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন মনে হয় তোমরা কমেন্টে জানাতে পারো যে টেক্সচুয়াল গ্রামার থেকে আর কি কি কোয়েশ্চেন তোমাদের মনে হচ্ছে হতে পারে। তো আমার যেগুলো মনে হলো আমি কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম, এর পরের ভিডিওতে আমি আরও কিছু পোয়েম বা প্রোজের ওপর কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তো আজকের জন্য এটুকুই, সবাই ভিডিওটা দেখবে, ভালো লাগলে আবার বলছি শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে।